আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের আগে বলেছিলাম আমি উৎপাদন তোমাদের আছে প্রতিটা পেপারের মধ্যে 5টা করে অধ্যায় আছে এবং 5টা অধ্যায় থেকে তোমাদের 11টি সৃজনশীল আসবে এবং 30টা এমসিকিউ আসবে। এটা তো আমরা জানি সবাই, তাই না? তাহলে একটা অধ্যায় থেকে তোমার দেখা যাচ্ছে 2টা করে সৃজনশীল আসতে পারে। এবং আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল আসবে, একটা হচ্ছে থিওরিটিক্যাল বিষয় থেকে আরেকটা হচ্ছে গাণিতিক বিষয় থেকে। ঠিক আছে, আজকে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো আছে না এগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড নেক্সট লেকচারে আমরা কি করব, গাণিতিক বিষয়গুলো নিয়ে কি করব তোমার আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকের আলোচনার বিষয়ে যাই। আমাদের আজকের যে প্রথম অধ্যায়ের আলোচনার বিষয় আছে থিওরিটিক্যাল বিষয়ের মধ্যে এগুলো হচ্ছে এগুলো কী কী দেখো: উৎপাদন, উৎপাদনশীলতা, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের অর্থ ও খাতের প্রকারভেদ এবং উপযোগের প্রকারভেদ। আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলাই কিন্তু পড়া আছে। আমাদের কি করতে হবে, এখন থেকে শর্ট করে ফেলতে হবে আমাদের পড়াগুলো। কিভাবে করব, যেটা পড়বো না আগে ওইটা বাছাই করে ফেলবো, অর্থাৎ যেটা আমরা আগে পড়বো না আর কি, যেগুলো বারবোস করা যাবে না। আমাদের পড়াগুলো সংক্ষেপে করার জন্য আমি তোমাদের কি করে দিয়েছি, আলোচনার বিষয়গুলো তুলে দিয়েছি। জাস্ট এই টপিকগুলো পড়লে হয়ে যাবে, তোমাদের 100% এইখান থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, 100% এটা লিখে রাখতে পারো, তোমাদের এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। থিওরি একটা সিকিউ তোমরা পাবা। আচ্ছা চলো তাহলে আজকে দেরি না করে আমাদের প্রথম টপিকে যাই। দেখো, উৎপাদন কাকে বলে? মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি করাকে কি বলে? উৎপাদন বলে। কি বলছে? মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে, মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে। কি দিয়ে? কারিগরি জ্ঞান। কারিগরি জ্ঞান মানে হচ্ছে হস্তশিল্পী বা হস্তবিদ্যা। ঠিক আছে, হস্তবিদ্যার মাধ্যমে যদি কোনো কিছু, অর্থাৎ হাতের মাধ্যমে, তোমাদের একটা বিষয় বলি, শিল্প বিপ্লবের আগে মানুষরা কিন্তু হাতের মাধ্যমে কি করতো? পণ্য উৎপাদন করত। শিল্প বিপ্লব হওয়ার পরে, শিল্প বিপ্লব মানে হচ্ছে কি, যখন যন্ত্রের আবিষ্কার হয় এবং কত সালে? 1750 সালে। 1750 সালে কি পণ্য উৎপাদন করা হতো না? অবশ্যই হতো। 1750 সালের আগে মানুষরা কিভাবে পণ্য উৎপাদন করত? হাতের মাধ্যমে, যেটাকে বলা হয় কারিগরি জ্ঞান। যেটাকে কি বলা হয়? কারিগরি জ্ঞান। পরবর্তীতে শিল্প বিপ্লবের পরে, অর্থাৎ 1750 সালের পরে যখন আস্তে আস্তে যন্ত্রের আবিষ্কার হয় তখন পণ্য উৎপাদনে একটু ব্যাপক পরিবর্তন আসে। কিসের মাধ্যমে? মানুষ তখন হাতের বিদ্যা ছাড়া, অর্থাৎ হাতের মাধ্যম ছাড়াও কিন্তু কিভাবে তোমার প্রযুক্তির মাধ্যমে বা পণ্য উপযোগের মাধ্যমে কি করে পণ্য কি করে উৎপাদন করে। এটা তারপরটা কি বলছে? বুদ্ধিমত্তা দিয়ে। এটা তো আমরা সবাই জানি। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সাহায্যে উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি করার প্রক্রিয়াকে একমাত্র কি বলে? উৎপাদন বা প্রোডাকশন বলে। এই যে উৎপাদন শব্দটির সমার্থক শব্দ আছে কিছু, এটা হচ্ছে একটা কি? উদ্ভাবন, আরেকটা হচ্ছে সৃষ্টি। উদ্ভাবন আরেকটা হচ্ছে কি? সৃষ্টি। উৎপাদন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এটা পরীক্ষায় চলমান না দিয়ে আরও 2টা সমার্থক শব্দ দিতে পারে। কি দিতে পারে? লিখে দিই। একটা দিতে পারে অবিরাম, ঠিক আছে, আরেকটা দিতে পারে অবিরত। চলমান, যে কথা চলমান মানে হচ্ছে কি? চলতে থাকবে, অনবরতভাবে চলতে থাকবে, এটা কোনো বন্ধ হবে না। অবিরাম মানেও সেম, অবিরাম মানে হচ্ছে বিরামহীন। সরিয়ে থাকলে এটা হীন হয়ে যাবে, মাথায় রাখিও। তাহলে এটার পরেরটা কি? অবিরত মানে কি? বিরতিহীন, অর্থাৎ বিরতিহীন, বিরামহীন, চলমান, সবগুলো কি কথা? একই কথা। এবার আসো, এই লাইনটার অর্থটা কি? উৎপাদনকে কেন চলমান প্রক্রিয়া বলছে? আমি তোমাদেরকে বলি, কোন একটা প্রতিষ্ঠান যদি তারা ঠিক টার্গেট করে আর কি, টার্গেট করে কি? সারাদিনের মধ্যে তারা 100 একক পণ্য কি করবে? উৎপাদন করবে। যে কোনো একটা, সাপোজ 100 একক পণ্য উৎপাদন করবে। 4টা বা 5টার মধ্যে দেখা যাচ্ছে তারা সারাদিন কাজ করে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। বিকাল 4টার মধ্যে তারা কিন্তু 100টা পণ্য উৎপাদন করতে সক্ষম হয়ে যায়। এখন কি 4টার পরে কি সবাইকে ছুটি নিয়ে বাসায় যাবে গা? উৎপাদন কাজ কি এখানে শেষ হয়ে যাবে? না, 100টা পণ্য উৎপাদন করার পরেও তারা কিন্তু পরবর্তীতে আরও কিছু পণ্য উৎপাদন করবে 8টা পর্যন্ত। তাদের যতক্ষণ পর্যন্ত সময়ের একটা এস্টিমেট আছে, সীমাবদ্ধ আছে, ততক্ষণ পর্যন্ত আরও কি করবে? আরও মনে করো তোমার প্রায় 140টার মতো কি করলো, আর 140টার মতো পণ্য উৎপাদন করলো। উৎপাদন কাজ কিন্তু কখনো থেমে থাকবে না। এটা আমার আজকে শেষ হলো, পরবর্তীতে কালকে থেকে আবার শুরু করব, এটা কিন্তু থেমে থাকে না। এই জন্য বলা হয় উৎপাদন কাজ হচ্ছে বা উৎপাদন কার্যাবলী হচ্ছে একটি চলমান প্রক্রিয়া বা অবিরত প্রক্রিয়া বা অবিরাম প্রক্রিয়া। আশা করি বুঝাতে পারছি। এটার পরটা হচ্ছে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। আমি তোমাদের এটা এক শব্দে বলে দিব, উৎপাদনশীলতাটা কি? উৎপাদনশীলতা মানে হচ্ছে উৎপাদনের দক্ষতা, অর্থাৎ একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে পূর্বের চেয়ে
পূর্বের চেয়ে পণ্য বেশি পরিমাণে উৎপাদন করার দক্ষতা, অ্যাবিলিটিটাকে আমরা কি বলি? উৎপাদনশীলতা বলি বা প্রোডাক্টিভিটি বলি। আমি যে কথাটা বললাম ওইটা সংজ্ঞাতে লিখে দিলে হবে, এই যে এটা। একই পরিমাণ পণ্য সামগ্রী বা কাঁচামাল ব্যবহার করে, র ম্যাটেরিয়াল ব্যবহার করে পূর্বের তুলনায় বেশি পরিমাণে উৎপাদন করাকে বোঝায়। তোমাদেরকে আরেকটু ক্লিয়ারিটি করে দিই আমি। দেখো, সাপোজ কোনো একজন ব্যক্তি 50 একক পণ্য কাঁচামাল দিয়ে, কি একক? 50 একক কাঁচামাল দিয়ে তোমার 80 একক পণ্য কি করে? উৎপাদন করে শুরুতে, একদম এটা মাধ্যমিক প্রাথমিক লেভেলের, এটা হচ্ছে উৎপাদন। এটাকে কখন আমি উৎপাদনশীলতা বলতে পারবো? এই সেম পরিমাণ অর্থাৎ 50 একক কাঁচামাল আমি ব্যবহার করে 80 একক পণ্য উৎপাদন করতে পারতাম না, এখন আমি 100 একক পণ্য উৎপাদন করছি। দেখো দেখো, একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে দেখো পূর্বের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে সক্ষম হলে বা এই অ্যাবিলিটিটাকে, ক্ষমতাটাকে আমরা বলবো উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। আশা করি বুঝাতে পারছি। এটার পরটা হচ্ছে কি? দেখো, উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, উৎপাদন কমলে উৎপাদনশীলতা কমে। তারপরে বলছে উৎপাদনের দক্ষতাকে উৎপাদনশীলতা বলে। বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? উৎপাদন এবং উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এটার অর্থটা কি? এটা হচ্ছে সূত্রের মধ্যে পড়ছে আর কি। আমরা যে থিওরিটিক্যাল বিষয়টা করব নেক্সট ক্লাসে, ওইখানে দেখব। এটা বলছে এইরকম, উৎপাদনশীলতা সমান হচ্ছে উৎপাদন অ্যান্ড উপকরণ, এইটা জাস্ট এটা বলছে, ঠিক আছে? এটাকে বলছে, অর্থাৎ উৎপাদন এবং উপকরণের এই অনুপাতকে কি বলে? উৎপাদনশীলতা বলে। আশা করি বুঝতে পারছি। যদি না বুঝে থাকি আমাদের জানা। এবার আসো উৎপাদনের গুরুত্ব। এই উৎপাদনের গুরুত্বটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর জন্য এই অধ্যায় থেকে। উৎপাদনের গুরুত্ব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে ভোক্তার দৃষ্টিকোণ থেকে, আরেকটা হচ্ছে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। আসো তাহলে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে কি কি আছে দেখো। আমাদের উৎপাদনের গুরুত্বের মধ্যে 1 নাম্বারটা আছে উদ্দেশ্য অর্জন। আমরা সবাই জানি উদ্দেশ্য অর্জনটা কি? মুনাফা। মুনাফা না? উদ্দেশ্য অর্জনটা কি? মুনাফা অর্জন করা, গেইন করা। তারপরটা হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকা। অবশ্যই একজন উৎপাদক চাইবে প্রতিযোগিতায় টিকে থাকতে। অর্থাৎ প্রতিযোগিতায় টিকে থাকা মানে হচ্ছে তুমি যে পণ্যটা উৎপাদন করবা ওই সমজাতীয় পণ্য কিন্তু অন্য একটা প্রতিষ্ঠানে কি করবে? উৎপাদন করবে। তার সাথে টিকে থাকতে গেলে তোমার পণ্যের মধ্যে একটা এক্সট্রা কোয়ালিটি থাকতে হবে, যেটা গ্রাহকরা পছন্দ করবে এবং আকর্ষিত হবে তোমার পণ্যের প্রতি। তখন দেখা যাবে তুমি প্রতিযোগিতায় টিকে থাকতে পারছো। এটাই। এটার পর হচ্ছে ব্যবসার সম্প্রসারণ। ব্যবসার সম্প্রসারণ মানে হচ্ছে তোমার ব্যবসার পরিধিটা বাড়ানো। আমি যদি বলি তোমার ব্যবসায়ের মধ্যে চট্টগ্রামে একটা ব্রাঞ্চ আছে, একটাই ব্রাঞ্চ জাস্ট চট্টগ্রামে, পরবর্তীতে দেখতে পাচ্ছ তোমার লাভবান হচ্ছে, তুমি কি করছো? তো বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে তুমি আরও 10টি জেলার মধ্যে কি করছো? তোমার ব্যবসাটা পরিধিটা বাড়াইলা। এটাকে বলে সংক্ষেপে ব্যবসা সম্প্রসারণ। এটার পরটা হচ্ছে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ মানে হচ্ছে তোমার গ্রাহকরা যে উৎপাদক কিন্তু তার নিজস্ব প্রয়োজন বা নিজস্ব পছন্দ অনুযায়ী, নিজস্ব রুচি অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারে না। কারণ সে কিন্তু নিজে ভোগ করার জন্য কি করে না? পণ্যগুলো কিনে না, সে বানায় না আর কি, উৎপাদন করে না। সে মূলত পণ্য উৎপাদন করে গ্রাহকের জন্য, ভোক্তার জন্য। তো এখন ভোক্তারা যেরকম চাহিদা দিবে বা তাদের চাহিদা যেরকম থাকবে, তাদের রুচি যেরকম থাকবে, তাদের পছন্দ যেরকম থাকবে, ওই ভিত্তি অনুযায়ী কি করবে? পণ্য উৎপাদন করবে। এটাকে বলে মূলত চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা। এবার এগুলো হচ্ছে মূলত কার দৃষ্টিকোণ থেকে? উৎপাদকের দৃষ্টিকোণ থেকে। এটার পরে হচ্ছে ভোক্তার দৃষ্টিকোণ থেকে। দেখো, 1 নাম্বার বলছে জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থাৎ ভোক্তা চাইবে সবসময় ভালো মানের পণ্য কি করার জন্য? ভোগ করার জন্য। এটাই। তারপরে দেখো বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ। অর্থাৎ যে কোনো পণ্যের মধ্যে আমরা বিভিন্ন টাইপের খুঁজি। আমি যদি বলি আমরা যখন কাপড় কিনতে যাই আর কি, যখন আমরা কাপড় কিনতে যাই তখন দেখা যায় কাপড় একটা দেখলে পছন্দ হলে আমরা বলি এটার মধ্যে কালার দেখান, এরকম বলি না? একটা পণ্যের মধ্যে বিভিন্ন টাইপের খুঁজতেছি না, এটাকে বলা হয় বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ। এটার পরেরটা হচ্ছে যৌথ সময়ে পণ্য প্রাপ্তি। অর্থাৎ যথাসময়ে কি প্রাপ্তি? পণ্য প্রাপ্তি। আমি যদি বলি এখন হচ্ছে মনে করো শীতকালীন না, তোমার বর্ষাকাল আসতেছে আস্তে আস্তে, গ্রীষ্মকালের পরে। দেন আমাদের কি দরকার? এখন ছাতি দরকার না? এখন যদি আমি ছাতি উৎপাদন করতে করতে আমার এটা বর্ষাকালটা যদি চলে যায়, এখন পণ্যটা কি তারা পাবে? ভোক্তারা কি এরা কিনতে পারবে? বা ভোক্তারা আমার যে একটা পণ্যের ব্র্যান্ডের একটা যে সুনাম আছে এটা তো চলে যাবে, তাই না? এটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? তোমার শীতকালীন সময় তো বৃষ্টি কম হয়, ওই সময়ে কিন্তু আমাদের কি করে রাখতে হবে? ছাতি উৎপাদন করে রাখতে হবে, যার ফলে কি তারা একটা সঠিক সময়ে পণ্যটা পাবে। এটার পরে হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ আমাদের একটি দেশের মধ্যে যে অর্থনীতিবিদগণ থাকে না, তাদের মতে কি কি আছে দেখো।
এক নম্বর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়ে, উৎপাদন কিন্তু একজনের পক্ষে সম্ভব হয় না। তারপরটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের সদ্য ব্যবহার, অর্থাৎ প্রকৃতি থেকে যে সম্পদগুলো নিব ওইগুলোর সঠিক ব্যবহার করতে হবে, এগুলোর খারাপ ব্যবহার করা যাবে না বা এগুলোর অপচয় করা যাবে না, এটাই অর্থনীতিবিদগণ দেখে। এটার পরে হচ্ছে মুদ্রাস্ফীতি কমানো। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দ্রব্যের দাম বেড়ে যাওয়া এবং যোগান কমে যাওয়া। তো এখন আমাদের যোগান কমে গেলে তো হবে না, যোগান বাড়াইতে হবে। যোগান কিভাবে বাড়াবো? বেশি বেশি পরিমাণে পণ্য উৎপাদন করে। আমি যদি বেশি বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে সক্ষম হই তাহলে আমার পণ্যের মজুতও বেড়ে যাচ্ছে। মজুত বেড়ে যাওয়া মানে যোগান বেড়ে যাওয়া, আর যোগান যদি বেড়ে যায় তখন আমার কি হচ্ছে, দেখা যাচ্ছে কি দাম কমে যাবে আর কি। ঠিক আছে, এটার পরটা হচ্ছে রপ্তানি উন্নয়ন। কোনো একজন উৎপাদক তার দেশের যে চাহিদাটা আছে, চাহিদা মেটানোর পরও দেখা যাচ্ছে সে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে। ঠিক আছে, তো এখন সে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে যদি সক্ষম হয় তখন সে কী করলো, তার দেশের চাহিদা মেটানোর পরবর্তী সময়ে বাইরে কোনো একটা দেশে কী করলো, তার পণ্য বিক্রি করলো। আমি যদি বলি আমাদের দেশ থেকে, আমি যেই দেশে অবস্থান করছি ওই দেশ থেকে যদি আমি একটা বাইরের কোনো দেশে কী করি, পণ্য বিক্রয় করি, সেটাকে বলবো রপ্তানি। এবং বাইরের কোনো দেশ থেকে যদি পণ্য কিনে আনি সেটাকে বলবো কি, আমদানি, তাই না? তো এক্ষেত্রে আমরা বলবো রপ্তানি উন্নয়ন হয় কিভাবে? তোমার দেখা যায় বেশি পরিমাণে পণ্য উৎপাদন করার ফলে আমি আমার দেশের চাহিদা মেটে ফেলতে পেরেছি, যার ফলে আমি পরবর্তীতে আরেকটি দেশের সাথে কী করতে পেরেছি, আমার পণ্যগুলো বিক্রয় করতে পেরেছি, যার ফলে দেখা যায় রপ্তানির কী হয়, উন্নয়ন হয়। এটা দেশের প্রফিট আর কি। আশা করি বুঝতে পারছো না সবাই? আচ্ছা, তাহলে চলো এটার পরেরটা হচ্ছে উৎপাদনের আওতা ও খাতের প্রকারভেদ। উৎপাদনের আওতা বা উৎপাদনের খাত হচ্ছে তিনটি। উৎপাদনের খাত কয়টি? তিনটি। একটি হচ্ছে শিল্প খাত, একটি হচ্ছে কৃষি খাত, আর একটি হচ্ছে তোমার সেবা খাত। এক নাম্বারটা হচ্ছে কি, কৃষি খাত, এটার পরটা শিল্প, তারপরটা কি, সেবা খাত। এই যে শিল্প খাত আছে না, এটাকে বলা হয় সব খাতের প্রাচীন বা মুরব্বী। কীরকম মুরব্বী বলা হয় কেন? কারণ এই খাতটি সবার আগে এসেছে। ঠিক আছে, এবার আসলে এগুলো নিয়ে একটু বিশদভাবে আলোচনা করে দেখি। এক নাম্বার বলছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এটা তো আমরা সবাই ছোটোবেলা থেকে শুনে আসছি, সমাজে পড়েছিলাম। এটার পরটা হচ্ছে উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত। এটা প্রাচীন না বলে আমাদের আরও কিছু বলতে পারে। কি বলতে পারে? আদিম খাত বলতে পারে, দেন বলতে পারে পুরাতন, খাত, এইগুলোই। ঠিক আছে, যে কোনো একটা বলতে পারে। তারপরটা হচ্ছে বিশ্বের অনেক শক্তিশালী দেশ কিন্তু এই খাতের উপর নির্ভরশীল। ওই যে চীন, এরা কিন্তু অনেক শক্তিশালী দেশ, এরাও কিন্তু কিসের উপর নির্ভরশীল? এই কৃষি খাতের উপর নির্ভরশীল। এটার পরটা হচ্ছে বাংলাদেশ এই খাতের অর্থাৎ এই অনেকগুলো শক্তিশালী দেশের সাথেও আমাদের দেশটি অর্থাৎ বাংলাদেশটিও কিন্তু কৃষি খাতের উপর নির্ভরশীল, এটা জানতে হবে। এটার পরে হচ্ছে শিল্প বিপ্লব, শিল্প খাতের কথা বলছে আর কি। তারপরে শিল্প বিপ্লব কি আমি একটু পরে আলোচনা করছি তোমাদের সাথে। এটার পরটা হচ্ছে প্রযুক্তির যন্ত্রপাতির সাহায্যে কাঁচামাল ও অন্যান্য উপকরণের রূপগত প্রযুক্তি সৃষ্টি সম্পৃক্ত খাতকে শিল্প খাত বলে। এটাই। আচ্ছা, শিল্প বিপ্লব একটা শব্দ পড়ছি না আমরা, এটা কি আমাদের অনেকের কাছে তো নতুন লাগতে পারে, তাই না? কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম শিল্প বিপ্লবটা কি। শিল্প বিপ্লব মানে হচ্ছে তোমার একটা সময় যখন 1750 থেকে 1750 সালে ধরতে পারো, এই সময়ে যন্ত্রের আবিষ্কার হয়। কিসের আবিষ্কার হয়? যন্ত্রের আবিষ্কার হয়। কোথায়? ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। দেন দেখো, তাহলে শিল্প বিপ্লবের শুরু কখন? 1750 সালে। এবং শিল্প বিপ্লব মানে আমরা বুঝবো এক কথায় কি, যন্ত্রের আবিষ্কার। এবং এটি কোন দেশে হয়? ইংল্যান্ডে হয়। কোথায় হয়? ইংল্যান্ডে হয়। এবার আসো শিল্প বিপ্লব জিনিসটা কি আমি তোমাদেরকে বলি। দেখো, শিল্প বিপ্লব হচ্ছে তোমার 1750 অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে যান্ত্রিক শক্তি আবিষ্কারের ফলে পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যে ব্যাপক একটি পরিবর্তন হয় ইংল্যান্ডের শিল্প জগতে, এটাকে বলা হয় শিল্প বিপ্লব। অর্থাৎ ওই যে আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম, শিল্প বিপ্লবের আগে মানুষরা কিন্তু কিভাবে কারিগরিভাবে পণ্য উৎপাদন করতো। ঠিক আছে, শিল্প বিপ্লবের পরে মানুষরা এখন প্রযুক্তিগতভাবে, কিসের মাধ্যমে? প্রযুক্তিগতভাবে পণ্য উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ এটার ফলে বেনিফিটটা কি হলো? আমাদের যে কাজটা করতে বা যে উৎপাদনগুলো করতে 10 দিন লাগতো সেগুলো এখন আমরা 3 থেকে 4 দিনের মধ্যে করে ফেলতে পারছি। এটা হচ্ছে একটা শিল্প বিপ্লবের একটা আধুনিক একটা আবিষ্কার আর কি, যন্ত্রের মাধ্যমে। এটা বুঝতে পারো। এবার আসো শিল্প বিপ্লব সম্পর্কে আরও কিছু আসতে পারে। শিল্প বিপ্লবের যুগ হচ্ছে 3টি। শিল্প বিপ্লবের যুগ কয়টি? 3টি। একটি হচ্ছে প্রাথমিক, একটি হচ্ছে প্রাথমিক যুগ,
1750 থেকে 1850। দেন হচ্ছে শিল্প বিপ্লবের পরবর্তী যুগ। এমসিকিউর জন্য শুধু তোমাদের বলছি আর কি। দেখো পরবর্তী যুগ হচ্ছে 1850 থেকে 1950। এটার পরটা হচ্ছে শিল্প বিপ্লবের, আমি দেখে লিখছি, আধুনিক যুগ। যেটি হচ্ছে 1950 থেকে বর্তমান। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, দেখো এখানে বলছে 1750 থেকে 1850, এখানে বলছে 1850 থেকে 1950, এখানে কেন 1950 থেকে বর্তমান বলছে? একটা জিনিস লক্ষ্য করলে দেখো তো, 1750 থেকে 1850-এর ডিউরেশন কত? 100 বছর না? 100 ইয়ার না? দেখো 100। 1850 থেকে 1950-এর ডিউরেশন কত? 100 বছর। এখনও কিন্তু আমরা শিল্প বিপ্লবের আধুনিক যুগে বসবাস করছি, কারণ 1950 থেকে এখনও কিন্তু 100 বছর হয় নাই। এখন রানিং চলতেছে কত? 2024, তাই না? দেখো তো এখানে 100 বছর কি হয়েছে? হয় নাই। 74 বছর রানিং চলতেছে, আরও 26 বছর লাগবে। অর্থাৎ যতক্ষণ না 2050 সাল আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আধুনিক যুগেই বলবো। এটার পরবর্তীতে দেখা যাবে কোনো আরেকটা যুগ আসতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে তো পারছি 1950 থেকে বর্তমান আসলে কি যুগ দিব? শিল্প বিপ্লবের আধুনিক যুগ। এখানে তো এঁকে ফেলছে অনেক বেশি, দেখা যাচ্ছে না? আচ্ছা, এটা মুছে দিই একটু করে। এবার আসো, আসলে এটা শিল্প খাতটা তো আমরা বুঝতে পারছি। এটার পরটা হচ্ছে আমাদের সেবা খাত। সেবা খাতে কী কী বলছে দেখো। বর্তমানে সেবা খাতকে সবচেয়ে দ্রুত বিকাশমান খাত হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ অন্যান্য খাত যেগুলো আছে, কৃষিখাত এবং তোমার শিল্প খাত, এই দুটি খাত থেকে সবচেয়ে স্পিডে তোমার লাভবান হচ্ছে এই খাতটা, সেবা খাতটা। সেবা খাতের উপাদান কী কী দিচ্ছে দেখো তো। 1 নাম্বার দিছে জেন্টস পার্লার, দেন দিছে ফ্যান্টাসি কিংডম। এগুলো হচ্ছে সেবা খাতের উপাদানগুলো, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর এগুলো নিয়ে একটু বিশদভাবে আলোচনা করবা, কিভাবে পড়বা তোমার বইয়ের মাধ্যমে, বই একটু দেখবার কি খাতগুলো একটু করে। এবার আসো উপযোগের প্রকারভেদ, মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমার উপযোগ থেকে থিওরিতে গ সৃজনশীল একটা আসবে, অর্থাৎ 7 নাম্বার তোমরা কমন পাবা, 100% লিখে রাখো। উপযোগ থেকে আসবে 7 নাম্বার, এই উপযোগটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? উপযোগ। এবার আসো, উপযোগটা কি? আমরা অনেকে অর্থনীতিতে পড়েছি, কিন্তু অর্থনীতির সংজ্ঞাটা এখানে মার্কেটিংয়ে দিলে চলবে না। তোমার মার্কেটিংয়ে একটা স্পেসিফিক একটা সংজ্ঞা আছে, এটা দিতে হবে। কি বলছে দেখো, কোনো পণ্য বা সেবা সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকলে তাকে আমরা উপযোগ বলবো। উপযোগকে ইংরেজিতে বলা হয় ইউটিলিটি। কি বলা হয়? ইউটিলিটি বলা হয়, ঠিক আছে? উপযোগটা আমরা কি বলতে পারি, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। এই সাপোজ মনে করো আমার এইটা ইলেকট্রিক বোর্ড, এটাতে আমার লিখতে হলে আমার কি লাগবে? একটা কলম লাগবে। এটা একটা অভাব। তো এখন আমার অভাবটা পূরণ করছে এটা কি? এই কলমটা না? তখন এটাকে বলবো, কলমটাকে আমরা বলবো কি? উপযোগ। অর্থাৎ এই কলমটার মধ্যে আমার অভাব পূরণ করার একটা ক্ষমতা ও গুণ আছে, তখন এটাকে আমরা কি বলতে পারি? উপযোগ বলতে পারি, উপযোগ বা ইউটিলিটি বলতে পারি। এই উপযোগকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। 1 নাম্বার হচ্ছে রূপগত উপযোগ, তারপরটা হচ্ছে সময়গত উপযোগ, তারপরটা হচ্ছে স্থানগত, সত্যগত এবং সেবাগত উপযোগ। বেশি ইম্পর্টেন্ট, এই 5টা থেকে 100% তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? আসো তাহলে একটা একটা করে আলোচনা করি। 1 নাম্বারটা হচ্ছে কি? রূপগত উপযোগ। দ্রব্য বা সেবা সামগ্রীর মধ্যে মানুষের দ্রব্য বা সেবা সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা কি থাকে? বিদ্যমান থাকে। আমি যদি বলি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করবে এবং মানুষের অভাব পূরণ করবে, সেটাকে তখন আমরা বলবো রূপগত উপযোগ। কি বলছি? কোনো দ্রব্য বা সেবা সামগ্রী একটি রূপ থেকে আরেকটি রূপে রূপান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা গুণ বিদ্যমান থাকবে তাকে আমরা কি বলবো? রূপগত উপযোগ বলবো। আমি তোমাদের জন্য হাইলাইট করে দিছি। এই কথাটা যদি তোমরা দেখো উদ্দীপকের মধ্যে বা কোনো এমসিকিউর মধ্যে, কি বলছি? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের কথাটা যদি তোমরা দেখো আর কি, তাহলে এটা তোমরা চোখ বন্ধ করে রূপগত উপযোগটা দাগাই দিয়ে আসবা। এবার আসো, রূপগত উপযোগের কিছু উদাহরণ দিয়েছে। কি দেখো, মাটি থেকে ইট, মাটির একটা আকৃতি থাকে, ইটের একটা আকৃতি। তো দেখো তো একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করছে না? আবার দেখো, ইট থেকে আবার বিল্ডিং করে, তাহলে এটার একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করেছে। তারপরে দেখো, কাঠ থেকে আসবাবপত্র তৈরি, কাঠের একটা আকৃতি আছে না এরকম, বা তক্তা, এরকম একটা আকৃতি আছে না? এই একটা আকৃতি থেকে একটা আসবাবপত্র, যে কোনো একটা সোফা, চেয়ার, ফার্নিচার, এগুলো কি করে? তৈরি করে, ঠিক আছে? এটার পর হচ্ছে লোহা থেকে যন্ত্রপাতি, সুতা থেকে কাপড় ইত্যাদি, এগুলো হচ্ছে রূপগত উপযোগের উৎকৃষ্ট উদাহরণ। আশা করি বুঝতে পারছো। আমি তোমাদের একটু শেষে এইগুলো সবগুলো শেষে দেখাই দিব পরীক্ষায় কীভাবে আসবে বা কী আসতে পারে। আসো,
এটার পরটা হচ্ছে সময়গত উপযোগ, অর্থাৎ পণ্য সামগ্রী এক সময় থেকে অন্য সময়ে ভোগ বা ব্যবহারের জন্য বৈজ্ঞানিক সম্মত উপায়ে সংরক্ষণ করে রাখার প্রক্রিয়া বা প্রসেসটাকে আমরা বলি সময়গত উপযোগ। সময়গত উপযোগের উদাহরণ হিসেবে যদি তোমাদেরকে বলি, পরীক্ষায় 100% আসবে আমি যেগুলো বলছি এগুলো থেকে, কী কী? গুদামজাতকরণ বা তোমার হচ্ছে হিমাগার, নয় কোল্ড স্টোরেজ, এই তিনটা থেকে যে কোনো একটা পরীক্ষায় 100% চলে আসবে, লিখে রাখতে পারো। বা এটা তোমাদের পরীক্ষায় কী দিতে পারে? উৎপাদিত আলু ও পেঁয়াজ, রসুন, টমেটো ইত্যাদি পণ্য গুদামজাতকরণ করে সারা বছর বিক্রয় করা হয়। অর্থাৎ তোমার জানুয়ারি মাসে আলু উৎপাদন করলা, মার্চ মাসে কি করলা? বিক্রয় করলা, ঠিক আছে? তো এখন জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত পণ্যটা একটা জায়গায় তুমি সংরক্ষণ করে রাখছো না, যেই জায়গায় তুমি সংরক্ষণ করে রাখছো যেই জায়গাটাতে, ওইটাকে বলা হয় গুদামজাতকরণ, বা বৈজ্ঞানিক সম্মত উপায়ে যদি বলো তুমি ওইটাকে হিমাগার বলতে পারো। এভাবে এই যে অর্থাৎ যেটার মাধ্যমে তুমি একটা পণ্যকে কি করে রাখলা? সংরক্ষণ করে রাখলা, এই মাধ্যমটাকে বলা হয় কি? গুদামজাতকরণ। এবং এটার মাধ্যমে যে মানুষের অভাব পূরণ হচ্ছে, তখন এটাকে আমরা বলবো সময়গত উপযোগ। কি বলবো? সময়গত উপযোগ। আশা করি বোঝাতে পারছি। এটার পরটা হচ্ছে স্থানগত উপযোগ। কী কী বলছি দেখো, পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে, কোত্থেকে? এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের সৃষ্ট ক্ষমতাকে বোঝায়। এটাকে কি বলছে? স্থানগত উপযোগ বলছে। তারপরে দেখো, দিনাজপুরের লিচু এবং রাজশাহীর আম আমাদের দেশের প্রায় সব জেলার মানুষই কি করতে পারে? ভোগ করতে পারে। অর্থাৎ আমি যদি বলি, এই যে আমাদের যখন এখন কিছুদিন পরে আমরা আম আবার রাজশাহী থেকে আনবো, কিভাবে আনবো? আমরা এখন বর্তমানে মনে করো আমরা চট্টগ্রামে আছি, ঠিক আছে? এখন রাজশাহী থেকে আম যদি আনতে চাই, কিসের মাধ্যমে আসবে? পরিবহনের মাধ্যমে আসবে না, যে কোনো একটা পরিবহনের মাধ্যমে। এটাকে বলা হয় স্থানগত উপযোগ। অর্থাৎ কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মধ্যে আর কি মানুষের অভাব পূরণ করতে পারে, তখন সেটাকে আমরা বলবো কি? স্থানগত উপযোগ। কি বলবো? স্থানগত উপযোগ। এটার পরটা হচ্ছে সত্যগত। কি দেখো, পণ্য কেনাবেচা করে মালিকানা হস্তান্তরের মাধ্যমে, এইটা বেশি ইম্পর্টেন্ট। মালিকানা হস্তান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের সৃষ্ট ক্ষমতাকে কি বলে? সত্যগত উপযোগ বলে। সত্যগত উপযোগের আরেকটা নাম আছে কি? মালিকানাগত উপযোগ, ঠিক আছে? এগুলো আমি লিখে দিব, বিকল্প নামগুলো পরে একটু করে আলোচনা করবো, তো তখন লিখে দিব। আচ্ছা, এই যে পণ্য কেনাবেচা করার মাধ্যমে মালিকানা হস্তান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের সৃষ্ট ক্ষমতাকে বোঝায়। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি 350 টাকার একটি বিনিময়ে 350 টাকার বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ কিন। আচ্ছা দেখো, আমি একজন মনে করো বিক্রেতা, ঠিক আছে? রবীন্দ্রনাথের বইটা আমার থেকে আছে, তোমার থেকে আছে 350 টাকা। এটার মালিকানা, রবীন্দ্রনাথের বইয়ের মালিকানা আমার হাতে আছে, 350 টাকাটা তোমার হাতে আছে, অর্থাৎ মালিকানা তোমার হাতে। এখন কি করলা? তুমি 350 টাকা আমার এই হাতে দিলা, এবং তার বিনিময়ে আমি এই হাত দিয়ে, অর্থাৎ বাম হাত দিয়ে তোমার আমি কি দিয়ে দিলাম? বইটা দিয়ে দিলাম। দেখো তো মালিকানাটা হস্তান্তর হচ্ছে না? আগে 300 টাকা 350 টাকার মালিক তুমি ছিলা, পরবর্তীতে আমি হয়ে যাচ্ছি। আগে বইয়ের মালিক আমি ছিলাম, মালিক তুমি হয়ে যাচ্ছ, মালিকানাটা হস্তান্তর হচ্ছে না, তখন এটাকে বলা হয় কি? সত্যগত বা মালিকানাগত উপযোগ। আশা করি বুঝতে পারছো। এটার পরটা হচ্ছে সেবাগত উপযোগ। কোনো কাজ বা সুবিধার মাধ্যমে, আমি হাইলাইট করে দিচ্ছি, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে এটা সেবাগত উপযোগ। কোনো কাজ বা সুবিধার মাধ্যমে মানুষের যে অভাব পূরণের সামর্থ্য বিদ্যমান থাকে, অভাব পূরণের কি থাকে? সামর্থ্য বিদ্যমান থাকে, সেটাকে কি বলে? সেবাগত উপযোগ বলে। উকিলের আইন পরামর্শ, ডাক্তারের স্বাস্থ্যসেবা, শিক্ষকের পাঠদান, ব্যাংকের আর্থিক সেবা, মোবাইল কোম্পানির সেবা, শিল্পীর গান প্রভৃতি, এগুলো হচ্ছে কি? সেবাগত উপযোগের অনন্য উদাহরণ এগুলাই। এবার দেখো, পরীক্ষায় এমসিকিউ কিভাবে আসতে পারে বা কি কি দিয়ে তোমাদের এগুলো বোঝাতে পারে, কি দিবা দেখো, আমি তোমাদের লিখে দিচ্ছি। রূপগত উপযোগ, উৎপাদন, এগুলো লিখে ফেলো, বা আমার শেষ হয়ে গেলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা। শিল্প, তারপরটা হচ্ছে সময়গত, সময়গত উপযোগ। সময়গত উপযোগের আরেকটা নাম হচ্ছে কালগত উপযোগ। সময়গত উপযোগের আরেকটা নাম কি? কালগত উপযোগ, ঠিক আছে? দেখো, একটা হচ্ছে গুদামজাতকরণ, হিমাগার, তারপরটা হচ্ছে কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজ। এটা এইভাবে না দিয়ে ইংরেজিতেও দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি? সময়গত উপযোগ। এটার পরটা হচ্ছে স্থানগত উপযোগ। আমি লিখে ফেলি, তারপর তোমাদের বুঝে দিচ্ছি।
এটা হচ্ছে কি পরিবহন, ঠিক আছে। এটার পরে হচ্ছে আমাদের সত্যগত, ঠিক আছে, সত্যগত উপযোগ। সত্যগত উপযোগের আরেকটা নাম হচ্ছে মালিকানাগত উপযোগ। সত্যগত উপযোগের আরেকটা নাম কি? মালিকানাগত উপযোগ। মালিকানাগত, পরীক্ষায় যে কোনো একটা দিতে পারে। কি দিব? ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়। দেন এটার পরে হচ্ছে বিনিময়। এটার পরটা হচ্ছে কি আমাদের সেবাগত উপযোগ। ঠিক আছে, শিক্ষকের পাঠদান। দেখো দেখো তো এবার আমাদের কি কি লিখলাম, সবাই একটু করে দেখো এটা, ঠিক আছে। সবাই দেখেছো? তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো পরীক্ষায় কীভাবে আসবে, বলবে উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, তো আমার বলতে হবে রূপগত উপযোগ। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, রূপগত উপযোগ। তুমি দেখছো উদ্দীপকের মধ্যে উৎপাদন বা শিল্প, চোখ বন্ধ করে এটা দাগায় দিয়ে আসবা রূপগত উপযোগ। অর্থাৎ এমসিকিউর কথা বলতেছি আমি। কিসের কথা বলতেছি? এমসিকিউ। যত প্রকার শিল্প আছে, যত প্রকার শিল্প আছে সবগুলো রূপগত উপযোগ। যত প্রকার উৎপাদন আছে সবগুলো হচ্ছে কি রূপগত উপযোগ। তোমরা এগুলো দেখছো মাত্র, কি করে দিবা? রূপগত উপযোগ দাগাই দিয়ে আসবা। এটার পরে হচ্ছে কালগত বা সময়গত উপযোগ। কালগত বা কি সময়গত উপযোগ। কি বলছে? গুদামজাতকরণ। তারপরটা হচ্ছে কি হিমাগার, কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজ। এগুলো যত প্রকার বন্ডেড গুদামঘর আছে সবগুলো হচ্ছে কি এই গুদামজাতকরণ বা সময়গত উপযোগের উদাহরণ। তোমার বলতে পারে প্রশ্নের মধ্যে বলবে হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, তখন আমরা কি দিব? সময়গত উপযোগ দিব। এটার পরটা হচ্ছে তোমার সত্যগত উপযোগ। কিসের? সত্যগত স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ হচ্ছে পরিবহন দিছে। এখন অনেক সময় দেখা যায় তোমার পরিবহনটা এখন সবাই জেনে গেছে, এটা সহজ হয়ে যাচ্ছে। এরকম না করে স্যাররা দেয় সড়ক পরিবহন। কি পরিবহন? সড়ক। তারপরে হচ্ছে নৌ পরিবহন, আকাশপথ পরিবহন, এইরকম, তাই না? আকাশপথ। তো এখন একটা জিনিস দেখা যাচ্ছে, সড়ক পরিবহন, নৌ পরিবহন, আকাশপথ পরিবহন। পরিবহন শব্দটা আমরা দেখছি, তাই না? আমরা এক কথায় বলবো, আমরা যখনই পরিবহন দেখব, কি দেখব? পরিবহন দেখব, তখন আমরা কি দিব? স্থানগত উপযোগ দিব। এখন তোমাদেরকে একটু কনফিউশন করার জন্য তোমাদের একটা নতুন একটা কোয়েশ্চেন দিতে পারে স্যাররা। কি দিতে পারে? পাইপলাইন। পাইপলাইন মানে কি? এটাও একটা পরিবহন। পাইপলাইন এটা হচ্ছে একটা কি পরিবহন। এটা দিলে এখন তোমরা কি মনে করবা? দেখো আমাদের যে গ্যাসটা আছে আর কি, যেটা তিতাস গ্যাস যেটা আছে, ওইটা কোথেকে আসে? সরকার যে কোনো একটা জায়গা থেকে আমাদেরকে সার্ভিস দেয় না? এটা একটা পাইপলাইনের মাধ্যমে, অর্থাৎ মাটির নিচে একটা পাইপলাইনের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসে। এটাতে হেঁটে হেঁটে আসে না বা কেউ নিয়ে আসে না, গ্যাসটা একটা পাইপের মাধ্যমে আসে না? এটাকে বলা হয় একটা পাইপলাইন পরিবহন। এটা হচ্ছে কি একটা পাইপলাইন পরিবহন, ঠিক আছে। এটা হচ্ছে কি স্থানগত উপযোগের উদাহরণ। এটার পরে হচ্ছে আমাদের সত্যগত বা মালিকানাগত উপযোগ। কি কি? ক্রয় বিক্রয়। অর্থাৎ বলতে পারে পরীক্ষার মধ্যে ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সত্যগত উপযোগ সৃষ্টি করে। বিনিময়, বিনিময় মানে কি? পণ্যের আদান প্রদান হওয়া। তো এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সত্যগত উপযোগ। অর্থাৎ এক কথায় তুমি দেখতে পাচ্ছ পণ্যের আদান প্রদান হচ্ছে বা মালিকানা হস্তান্তর হচ্ছে পণ্যের, তখন সেটাকে আমরা কি দিব? সত্যগত উপযোগ দিব। এটার পরে হচ্ছে সেবাগত উপযোগ। কি বলছে? শিক্ষকের পাঠদান। এগুলো হচ্ছে কি? এগুলো বলতে পারে শিক্ষকের পাঠদান বা ডাক্তারের সেবা যেগুলো আছে, এগুলো কি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সেবাগত উপযোগ সৃষ্টি করে। আশা করি আমাদের আজকের আলোচনার বিষয়গুলো বুঝতে পারছি। চলো তাহলে আজকে আমরা সিকিউ সমাধান করে কিছু। আসো, ঢাকা বোর্ড 2023। জাহিন কোম্পানি ছাতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থান থেকে কাঁচামাল সংগ্রহ করে উন্নত মানের ছাতা প্রস্তুত করে। কারখানা উৎপাদন কার্য সারা বছর ব্যাপী চলে। ছাতার চাহিদা মৌসুমী ভিত্তিক হওয়ায়, কীরকম? ছাতার চাহিদা কী ভিত্তিক? মৌসুমী ভিত্তিক হওয়ায় উক্ত প্রতিষ্ঠানটি ছাতা সংরক্ষণের জন্য আধুনিক পদ্ধতি অবলম্বন করে। পরবর্তীতে ক্রেতাদেরকে চাহিদা অনুযায়ী ছাতা সরবরাহ করে প্রতিষ্ঠানটি সফলতা লাভে সক্ষম হয়। আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য কথা বলবো, আমি কি দেখো কথাটা হচ্ছে তোমরা উদ্দীপকটা ভালো করে পড়বা।
অন্ততপক্ষে 2 বার পড়বা, তারপরে প্রশ্নতে যাবা। আগে উদ্দীপকটা ভালো করে পড়বা, কারণ উদ্দীপক যে কোনো একটা শব্দ চেঞ্জ করে দিছে মানে তুমি এখানে শেষ। তুমি যদি প্রথমে ধরে এটার মাধ্যমে তুমি ধরে ফেলছো একটা সময়গত উপযোগ, কিন্তু দেখতেছো এখানে আসে অন্য কিছু কথা বলে ফেলছে, তুমি পড়ো না এটা ভালো করে, পরবর্তীতে একটা পর্যায়ে যখন তুমি উদ্দীপক লিখতে যাও, ওই যে আমরা তো কি করি জানো, একটা ওই জ্ঞানমূলক প্রশ্নটা লেখার পর উদ্দীপক থেকে শুরু করে দিই, উদ্দীপক লেখাটা শুরু করে দিই। এটা করা যাবে না। আমাদের কি করতে হবে, সাপোজ মনে করো একটা আসছে, আমি এখানে লিখে দিই গতে আনসার হচ্ছে রূপগত উপযোগ। ঠিক আছে, রূপগত উপযোগ লেখার পরে একটা পয়েন্ট দিয়ে লেখার পরে আমি কিন্তু উদ্দীপকটা লিখতে পারবো না, এখান থেকে উদ্দীপকটা লেখা শুরু করতে পারবো না। আমার কি করতে হবে, এখানে এই যে রূপগত উপযোগের একটা সংজ্ঞা আছে না, এই সংজ্ঞাটা এখান থেকে এখানে লিখে দিব। অর্থাৎ কোনো দ্রব্য বা সেবা সামগ্রী এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণে যে ক্ষমতা সৃষ্টি করে বা যে ক্ষমতা বা গুণ বিদ্যমান থাকে তাকে রূপগত উপযোগ বলে। এই সংজ্ঞাটা আমরা এখানে লিখে দিব। দেন আমরা আস্তে করে উদ্দীপকের সাথে আমাদের যে রূপগত উপযোগের যে সামঞ্জস্যগুলো আছে এগুলো এখানে তুলে ধরবো। ঠিক আছে, তো আমার বিষয়টা হচ্ছে এটা না, আমার বিষয়টা হচ্ছে তোমরা উদ্দীপকটা ভালো করে পড়বা, তারপরে প্রশ্নের মধ্যে যাবা। তাহলে আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম না, এবার আসো প্রশ্নের মধ্যে। দেখো আমরা ক স্কিপ করব, আমাদের লাগবে গ। জাহিন কোম্পানি এর প্রাথমিক কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? প্রাথমিক মানে শুরুর দিকে, অর্থাৎ উদ্দীপকের শুরুর দিকে জাহিন কোম্পানির কার্যক্রমটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। দেখো জাহিন কোম্পানি ছাতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কি উৎপাদনকারী? ছাতা উৎপাদনকারী। দেখো তো আমাদের কমন পড়তেছে মনে হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থান থেকে কাঁচামাল সংগ্রহ করে উন্নত মানের ছাতা প্রস্তুত করে। কি করে? ছাতা প্রস্তুত করে, অর্থাৎ উৎপাদন করে। তাহলে তার প্রথম কার্যাবলীটা দেখে লাগতেছে তিনি কি করে? ছাতা উৎপাদন করে থাকে। তাহলে আমরা কি পড়ছিলাম? উৎপাদন বা, আচ্ছা তোমাদের আমি আগে দেখাই এখানে, এ দেখো উৎপাদন বা শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে। কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত। তাহলে আমরা এটার আনসারটা কি? কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত। কোন ধরনের? রূপগত। ঠিক আছে, এবার আসুন উদ্দীপকের উল্লেখিত প্রতিষ্ঠানের সফলতার কারণে উপযোগের ধরন উল্লেখপূর্বক কী করো? বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে জনাব জাহিন কোম্পানি আছে তার সফলতাটা কোন উপযোগের কারণে হয়েছে, এটার জন্য আমাদের পুরো উদ্দীপকটা আরেকবার পড়তে হবে। এতটুকু পড়লাম। কারখানা উৎপাদন কার্য সারা বছর ব্যাপী চলে, অর্থাৎ সারা বছর তিনি কী করে থাকে? ছাতা উৎপাদন করে থাকে। ছাতার চাহিদা মৌসুমি ভিত্তিক, অর্থাৎ আমরা ছাতা কিনি কখন? যখন আমাদের ওই বর্ষাকাল আসে তখন, কিন্তু আমরা শীতকালীন সময়ে ছাতা কিনি না, বা গ্রীষ্মকালীন সময়ে রোদ থেকে বাঁচার জন্য বা বৃষ্টির জন্য আমরা কী করে থাকি? ছাতা কিনে থাকি। তো এটা একটা মৌসুমি ভিত্তিক। তো এক্ষেত্রে তিনি যদি জানুয়ারি বা তোমার ওই নভেম্বরের দিকে যদি পণ্য উৎপাদন করে আর কি, কীরকম পণ্য? ওই ছাতা উৎপাদন করে, তখন তো এগুলো বিক্রি হবে না, কিন্তু তার থেকে পণ্যগুলো উৎপাদন করে রাখতে হবে। তো এখন তিনি যে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি বা তোমার মার্চ মাস পর্যন্ত তিনি কি করে রাখলেন? সংরক্ষণ করে রাখলেন। এই যে সংরক্ষণ করে রাখার প্রক্রিয়াটাকে আমরা কি বলছিলাম আগে? সময়গত উপযোগ। আচ্ছা দেখো এটাই বলবে, দেখো প্রতিষ্ঠানটি ছাতা সংরক্ষণের জন্য আধুনিক পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ বৈজ্ঞানিক সম্মত উপায় আর কি। পরবর্তীতে ক্রেতার চাহিদা অনুযায়ী ছাতা সরবরাহ করে প্রতিষ্ঠানটি সফলতা লাভে সক্ষম হয়। আশা করি বুঝতে পারছো না তোমরা এটার কি হতে পারে? তার যে সফলতার উপযোগটা হচ্ছে কি? সময়গত উপযোগ। কি উপযোগ? সময়গত উপযোগ। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ জনাব জাহিন কোম্পানি প্রতিষ্ঠানের সফলতার কারণটা হচ্ছে কি? সময়গত উপযোগ। কি উপযোগ? সময়গত উপযোগ। এই দেখো এখানে আমরা পড়েছিলাম গুদামজাতকরণ, হিমাগার, কোল্ড স্টোরেজ বা কোল্ড স্টোরেজ। ঠিক আছে, আসো তাহলে আমরা আরেকটা বোর্ডের নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। জনাব রাহুল চাঁদপুর থেকে ইলিশ মাছ সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত পাইকারি আড়তে, আড়ত মানে হচ্ছে তোমার গুদামঘর, আড়ত যে কথা, গুদামঘর একই কথা। ঠিক আছে, গুদামঘর সরবরাহ করেন। দীর্ঘদিন এই ব্যবসায় সম্পৃক্ত থাকার পরে তিনি একটি অত্যাধুনিক হিমাগার স্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। এই উদ্দেশ্যে স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে চাঁদপুরে একটি হিমাগার স্থাপনের সিদ্ধান্ত নিলেন। আচ্ছা যাক, উদ্দীপকে জনাব রাহুল ঢাকার যাত্রাবাড়িতে ইলিশ মাছের সরবরাহের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে? দেখো তো, জনাব রাহুল চাঁদপুর থেকে ইলিশ মাছ কোথায়? ঢাকার যাত্রাবাড়িতে। চাঁদপুর থেকে কোথায়? ঢাকায়। কিভাবে নিয়ে যাচ্ছে? পরিবহনের মাধ্যমে। কিভাবে? পরিবহনের মাধ্যমে। তাহলে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আমরা পড়েছিলাম কিছুক্ষণ আগে, পরিবহন পড়েছিলাম আমরা স্থানগত উপযোগ সৃষ্টি করে। কোন ধরনের উপযোগ? স্থানগত। তাহলে এটা কোন ধরনের উপযোগ হবে?
স্থানগত। বুঝছি না? উদ্দীপকের জনাব রাহুল ঢাকার যাত্রাবাড়ি থেকে ইলিশ মাছ সরবরাহের ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। এবার আমরা স্থানগত উপযোগ নিয়ে বিস্তারিত লিখে দিব। এটার পরেরটা বলছে উদ্দীপকে হিমাগার স্থাপনের সিদ্ধান্তের যথার্থতা উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। হিমাগার আমি তোমাদের বলেছিলাম কোন ধরনের উপযোগ? সময়গত উপযোগ। কোন ধরনের? সময়গত বা কালগত। ঠিক আছে, সময়গত বা কালগত। আশা করি বুঝতে পারছো আজকের আলোচনার বিষয়গুলো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের জানাবা, পরবর্তী ক্লাসে এটা সমাধান করার চেষ্টা করবো আর কি। এবং পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন।